আসসালামু আলাইকুম। গল্পকথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো মোশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস প্রজেক্ট হাইপার, পঞ্চম পর্ব। ইটোর ঘুম ভাঙল সকাল 10টায়। ইলিকে গুহার বাইরে বসে থাকতে দেখে অবাক হলো ইটো। সে এগিয়ে এসে বলল, ইলি, তুমি বসে আছো? তোমার না প্রচণ্ড পেটে ব্যথা ছিল? ছিল, কিন্তু এখন নেই। হনহনে পাতা খাওয়ার পর ঘুম এলো, তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে কোনো ব্যথা অনুভব করিনি। অবাক ব্যাপার, হনহনির পাতা ম্যাজিকের মতো কাজ করেছে। হ্যাঁ, তাই তো দেখছি। শরীর কেমন লাগছে? মনে হচ্ছে একেবারে সুস্থ। তবে তবে কি? হাতের কাঁপনগুলো থামেনি। এই দেখো, হাত দুটো কিভাবে কাঁপছে। ইলি হাত টান করলে ইটো দেখলো ইলির হাত সত্যিই কাঁপছে। তার নিজের হাত দুটোই কাঁপছে। তাদের শরীরে হাইপার প্রবেশের পর থেকে এরকম হাত কাঁপা শুরু হয়েছে, কখনোই থামছে না। ব্যাপারটা যে ভালো না বুঝতে পারছে ইটো। বিগুকে কোথাও না দেখে ইটো প্রশ্ন করে বলল, বিগু কোথায়? খাবার আনতে গেছে। কি খাবার আনবে আজ? জানি না। কখন গিয়েছে? বেশ আগে। বিগো আসলেই খুব ভালো, খুব ভালো। এক নাগাড়ে আমাদের সেবা করেই যাচ্ছে। ও নিজে নিজেই চিন্তা করে কিভাবে আমাদের ভালো রাখা যায়। অনেক মানুষও অন্য মানুষের মঙ্গলের জন্য এরকম চিন্তা করে না। সম্ভব হলে বিগোর জন্য আমরা কিছু করব। অবশ্যই করব, কিন্তু কি করার আছে আমাদের? এই বনের মধ্যে আমরা বিগোর ওপর সম্পূর্ণ নির্ভরশীল। বিগো ছাড়া আমাদের জন্য বাঁচা কষ্টসাধ্য হয়ে পড়বে। এটা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি ঠিকই বলেছ। এই বনই আমাদের ঠিকানা। এখানে বাঁচতে হলে বিগোই আমাদের একমাত্র ভরসা। আমাদের শহরে যাওয়ার কোনো উপায় নেই। গেলে মানুষেরাই আমাদের আটকে খাঁচায় ভরে রাখবে, তাই না? খাঁচায় ভরে রাখলে তো ভালোই হতো। যদি হত্যা করে কিংবা কোনো গবেষণাগারে পাঠিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কি ভয়ঙ্কর হবে চিন্তা করতে পারছো? হ্যাঁ, ওই রকম ভাবতেই শরীর শিউরে ওঠে। আগে ছিলাম আমরা শহরের মানুষ, আর এখন বনের মানুষ। বনের মানুষ না, বনের শিম্পাঞ্জি। অবশ্য বন মানুষও বলতে পারো। কি অবিশ্বাস্য নিয়তি আমাদের। এলে ধীরে ধীরে ডানে বামে মাথা নেড়ে বলল, সত্যি অদ্ভুত নিয়তি। আমরা বোধহয় আর মানুষ হতে পারবো না। হলে এতক্ষণে হয়েই যেতাম। সবুজ হাইপার আমাদের শরীরে কোনো কাজ করলো না। সবুজ হাইপার তৈরি করার মতো পৃথিবীতে আর কেউ নেই। না, নেই। আমাদের তাহলে শিম্পাঞ্জি হয়ে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তাই। আমার নিজেকে নিয়ে যতটা না দুঃখ, তার থেকে বেশি দুঃখ তোমাকে নিয়ে। তোমার এই পরিণতির জন্য সম্পূর্ণই আমি দায়ী। এলি মৃদু হাসলো, তারপর বলল, না, তুমি দায়ী না। প্রথমে আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ, কিন্তু এখন বুঝতে পারছি প্রতারণা করনি। কারণ তোমার অবস্থা আমারই মতো। আমাদের এই পরিণতির আসলে কোনো ব্যাখ্যা নেই। শুধু একটা শব্দ এই ক্ষেত্রে ব্যবহার করা যায়, আর তা হলো চরম দুর্ভাগ্য। এলি যখন কথা শেষ করলো তখন বিগোকে আসতে দেখা গেল। বিগোর হাতে একটা মোটা প্লাস্টিকের ব্যাগ দেখে একটু অবাক হয়ে বলল, এই ব্যাগ কোথায় পেলে? তোমাদের গবেষণাগারে। আমাদের গবেষণাগারে মানে? প্রফেসর শিউটনের গবেষণাগারে? এটা চোখ বড় বড় করে বলল, তুমি ওইখানে গিয়েছিলে? হ্যাঁ,
পরিস্থিতি কি দেখার জন্য গিয়েছিলাম। গিয়ে দেখি ওখানে কেউ নেই, একেবারে ফাঁকা। আর একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, সেটা হলো তোমাদের খাবার জোগাড় করা। তোমরা তো আর বনের খাবার সবসময় খেতে পারবে না, তাই গিয়েছিলাম ওখানে মানুষের কোনো খাবার পাওয়া যায় কিনা তা দেখার জন্য। পেয়েও গিয়েছি। এই দেখো কত রকম খাবার নিয়ে এসেছি। খাবার দেখে অবাক হলো ইটো আর এলি। বিগো তাদের জন্য অনেক কিছু এনেছে, পাউরুটি, জেলি, মাখন, কাঁচা ডিম, বিস্কুট, কেক এবং পানি। এত কিছু দেখে চোখে পানি আসার উপক্রম হলো ইলির। সে কাপা কণ্ঠে বলল, তুমি অনেক কষ্ট করেছো বিগো। আমরা যে তোমাকে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। বিগো মাথা নেড়ে বলল, আর দূর, কি যে বলো না। ইটো বলল, তুমি এত দূর গেলে কিভাবে? গবেষণাগার খুব বেশি দূরে না, আসলে গতকাল তো রাত ছিল, পথও ছিল অচেনা, তার উপর ইলি ছিল অসুস্থ, এজন্য পথটা অনেক বেশি মনে হয়েছে। আজ আড়াআড়ি একটা পথ পেয়ে গিয়েছি, এজন্য সহজেই গিয়ে আবার আসতে পেরেছি। অবশ্য তোমাদের জন্য পথটা কষ্টের মনে হবে, কারণ তোমরা বনের জঙ্গলে চলাচল অভ্যস্ত নও। আমার জন্য এইটুকু পথ কিছুই না। গবেষণাগারে গিয়ে পেছনে একটা জানালার কাঁচ ভেঙে ওইখান দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিলাম। নাও এখন খেয়ে নাও। এরপর তিনজনে পাউরুটি আর জেলি খেতে শুরু করলো। খেতে খেতেই বিগো বলল, এখন তোমাদের পরিকল্পনা কি? ইটো বলল, আমরা বুঝতে পারছি না। তোমরা ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারো, আমার গবেষণাগারেও থেকে যেতে পারো। তবে আমার মনে হয় আমার সঙ্গে গেলে তোমাদের ভালো হবে, কারণ গবেষণাগারে তোমাদের জন্য প্রাথমিকভাবে সুবিধাজনক মনে হলেও পরে আর সুবিধাজনক থাকবে না। এ কথা বলছো কেন? এর কারণ যে ওখানে যে কোনো সময় মানুষ চলে আসবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো তোমাদের খাবার। ভেতরে যে খাবারের মজুদ আছে তা দিয়ে কিছুদিন হয়তো চলবে, তারপর তোমাদের নতুন খাবারের সন্ধান করতে হবে। গবেষণাগারের ভিতরে অনেক ফলের গাছ আছে, ওই ফল খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো। ফল বেশি ভালো লাগে না, তারপরও যদি তোমরা মনে করো ওখানে থাকবে তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমরা যেখানে থাকতে ভালো মনে করবে সেখানেই থাকবে। তবে তবে কি? সত্যি কথা বলতে কি, তোমাদের শারীরিক গঠন চেহারা শিম্পাঞ্জির মতো হলেও তোমরা আসলে মানুষ। তোমরা সামাজিক জীব, সমাজে বাস করতে তোমরা পছন্দ করো। আমাদেরও একই স্বভাব। এজন্যই বলছিলাম ওই গবেষণাগারে তোমাদের দুজনের দীর্ঘদিন ভালো লাগবে না, একটা সময় তোমরা হাঁপিয়ে উঠবে। ইলি এবার বলল, কিন্তু বনের মধ্যে আমাদের খুব কষ্ট হবে। তা হবে, তবে একসময় সবকিছু সয়ে আসবে। দেখবে বনই তখন তোমাদের ভালো লাগছে। এখন যেমন আমার ভালো লাগে, চাইলেও তোমরা আমার শহরে রাখতে পারবে না। তুমি শহরে থাকোনি, এজন্য শহরের আনন্দ বুঝতে পারছো না। আমি তোমার সঙ্গে একমত, কোনো প্রাণী যেখানে জন্মগ্রহণ করে সেই জায়গাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। যেহেতু আমার জন্ম বনে, বনই আমার সবচেয়ে প্রিয় জায়গা। যাই হোক, তোমাদের সিদ্ধান্ত তোমরাই নাও। এরপর ইটো আর ইলি নিজেদের মধ্যে বেশ সময় নিয়ে আলোচনা করলো। আলোচনা শেষে ইলি বলল, আপাতত আমরা গবেষণাগারে যেতে চাই, কারণ সবুজ হাইপার নিয়ে আমরা আমাদের শরীরে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবো। বিগো চোখ কুঁচকে বলল, ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ হবে না? এছাড়া আর কোনো উপায় নেই। অবশ্যই এটা স্বাভাবিক, তোমরা মানুষ ছিলে, আবার মানুষ হতে চেষ্টা করবে। আমি আশা করি তোমরা সফল হবে। তোমরা সফল হলে আমি সত্যিই খুশি হব। তাহলে চলো রওনা দেই। তুমি যাবে আমাদের সঙ্গে? অবশ্যই, তা না হলে পথ চিনবে কিভাবে? আমি ওখানে পৌঁছে সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে যাব। আচ্ছা চলো। তোমার শরীরের কি অবস্থা? তুমি কি হাঁটতে পারবে? এলি মাথা ঝাঁকিয়ে বলল, একেবারেই সুস্থ। চমৎকার। সাধারণত হুনহুনির পাতা একবার খেলেই হয়, তবে অসুখটা সম্পূর্ণ সেরে ওঠার জন্য 3 দিন খাওয়ার নিয়ম। তুমি আজ এবং আগামীকাল হুনহুনি পাতা খাবে। চলার পথে গাছগুলো তোমাকে চিনিয়ে দেব। ঠিক আছে।
বনের মধ্যে থাকতে হলে বনের কিছু নিয়ম কানুন জানতে হয়, সেগুলো জেনে গেলে দেখবে জীবন অনেক সহজ। যাই হোক, যদি কখনো বনে থাকার সিদ্ধান্ত নাও আমাকে জানি, আমি সেগুলো তোমাদের শিখিয়ে দেব। এখন চলো, রওনা দেই। এরপর ইটো, ইলি এবং বিগো গবেষণাগারের উদ্দেশ্যে রওনা দিল। চলার পথে বিগো হুনুহুনি গাছটাকে তাদের চিনিয়ে দিল। এছাড়া আরো কিছু ফলের গাছও চিনিয়ে দিল, কিছু সাধারণ নির্দেশনাও দিল। ইটো পথটাকে যতটুকু বেশি মনে করেছিল তত বেশি নয়। 10 মিনিটের মাথায় তার গবেষণাগারে পৌঁছে গেল। তারপর পেছন দিক থেকে তারা আবার প্রবেশ করলো ভয়ঙ্কর বিভীষিকাময় গবেষণাগারে। গবেষণাগারে প্রবেশের পর ইটো আর ইনি সবুজ হাইপার খুঁজতে শুরু করলো। দুজনের তৎপরতা দেখে বিগো বলল, তোমরা সবুজ হাইপার খুঁজছো কেন আমি জানি, কিন্তু সবুজ হাইপার যদি তোমরা পাও, তোমরা কি সেটা শরীরে প্রবেশ করাবে? উত্তরে ইলি বলল, জানি না, আগে তো খুঁজে পাই। আমার মনে হচ্ছে পেলেও তোমরা শরীরে সেটা প্রবেশ করাতে সাহস করবে না, কারণ সবুজ হাইপার তোমাদের শরীরে যে যন্ত্রণা সৃষ্টি করে সেটা অসহ্য। তোমরাই আমাকে বলেছ। তা ঠিক, তবে মানুষ হয়ে জন্মগ্রহণ করে শিম্পাঞ্জি হয়ে বেঁচে থাকার কষ্ট আরো অসহ্য, আরো যন্ত্রণাময়। কথাটা বলেই ইনি বুঝতে পারলো তার ভুল হয়ে গেছে, কারণ বিগো মনে কষ্ট পেতে পারে। তাই সে তাড়াতাড়ি বলল, বিগো, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি, হঠাৎ বলে ফেলেছি। বিগো মৃদু হেসে বলল, আমি মোটেও কষ্ট পাইনি, আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি রে। আমি ওভাবে বলতে চাইনি বিগো, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ, আমি কিছুই মনে করিনি। তাছাড়া তুমি একটা চিরন্তন সত্য কথা বলেছ, কোনো প্রাণী যেখানে জন্মগ্রহণ করে সেখানেই সে থাকতে ভালোবাসে। প্রাণী যে প্রজাতির হয়ে জন্মগ্রহণ করে সেই প্রজাতি হয়েই বেঁচে থাকতে চায়। যে সমাজে সে বড় হয়ে ওঠে সমাজকেই সে নিজের সমাজ মনে করে। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ, মানুষ হয়ে বেঁচে থাকতে চাইবে, এটাই স্বাভাবিক। আমরা শিম্পাঞ্জি হয়ে জন্মগ্রহণ করেছি, শিম্পাঞ্জি হয়ে বেঁচে থাকতে চাইবো। তুমি আমাকে মানুষে রূপান্তরিত করলে বা মানুষ হিসেবে বাঁচার সুযোগ দিলেও আমার সেটা ভালো লাগবে না, কারণ আমি আমার ছোটবেলায় সেই বনেই ফিরে যেতে চাই। ফিরে যেতে চাই আমার ছোট্ট সুন্দর গ্রামটাতে, যেখানে আমি ছুটে বেড়াতে পারবো এক ডাল থেকে অন্য ডালে, এক গাছ থেকে অন্য গাছে, এক ঝোপ থেকে অন্য ঝোপে। ওই আনন্দটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। ইনি এবার হেসে দিয়ে বলল, বিগো, তুমি এত সুন্দরভাবে বলেছ যে আমার আর কোনো দুঃখ নেই। মানুষের মধ্যে এরকম একটা কথার প্রচলন আছে, আর তা হলো বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে। যাই হোক, তোমার গ্রামের নাম কি? গৃতি। এখান থেকে বেশ দূরে লিস্টনের এই বনটা একটা নদীর তীরে 2 ভাগে বিভক্ত হয়েছে। ওই নদীর তীরে অনেক পাহাড় আছে, সবচেয়ে যে বড় পাহাড় সেটার নাম গৃতি। ওই পাহাড়ের নিচে আমাদের গ্রাম। পাহাড়টার নামে গ্রামটার নাম রাখা হয়েছে। গ্রামটা এত সুন্দর যে না দেখলে বুঝতেই পারবে না। তোমাদের যদি কখনো যেতে ইচ্ছা হয় এসো, খুব ভালো লাগবে। অবশ্যই এক সময় যাব। তোমরা এলে আমি খুব খুশি হব। আমি গ্রামে গিয়ে সবাইকে তোমাদের গল্প বলবো। আমি যেখানে নিষ্ঠুর মানুষ দেখেছি তেমনি ভালো মানুষও দেখে গেলাম। যারা আমাকে ধরে এনেছে তাদের নিষ্ঠুরতার কথা কখনোই ভুলবো না প্রফেসর শিউটনের নিষ্ঠুর আচরণের কথা। আবার চিরদিন মনে থাকবে তোমাদের ভালোবাসা আর আন্তরিকতার কথা। এই জন্য চাইবো কোনো না কোনো দিন তোমরা আমার গ্রামে আসবে। ওই দিন আমাদের গ্রাম সত্যি ধন্য হবে। ইনি সায় দিয়ে বলল, তোমাকে খুশি করার জন্য হলো আমরা যাব। এখন বসো, তোমাদের চা খাওয়াই। চা কি জিনিস? তুমি আর একটু গল্প করো, আমি বানিয়ে নিয়ে আসি, তারপর দেখো খেতে পারো কিনা। ঠিক আছে। ইনি চা বানাতে গেলে বিগো বলল, চলো সবুজ ফাইবার খুঁজি, তোমাকে সাহায্য করি। লাভ হবে না। কেন? তোমার কথাই সত্য, সবুজ হাইপার শরীর গ্রহণের মানুষের শক্তি আমাদের নেই, অন্তত আমার নেই। আমি জানি ইনিও আর সবুজ হাইপার শরীর গ্রহণের সাহস পাবে না। সেক্ষেত্রে তোমাদের সারাটা জীবন শিম্পাঞ্জি হয়ে থাকতে হবে।
সেরকমই মনে হচ্ছে। অর্থাৎ তোমাদের জীবনটাই হবে দুর্বিশ্ব। ইটো দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। কপালে দুর্ভাগ্য থাকলে সেটা এড়ানো অসম্ভব। আগেও বলেছি, আবার বলছি, বিকল্প চিন্তা করতে পারো, জীবনটাকে বনের মধ্যেও সাজাতে পারো। ভেবে দেখি। এভাবে কথা বলতে বলতে দুজন গবেষণাগারে সবুজ হাইপার খুঁজতে লাগলো এবং একসময় সবুজ হাইপার তারা পেয়েও গেল। প্রফেসর শিউটনের ব্যক্তিগত কক্ষে বায়ু নিরোধক স্বচ্ছ প্লাস্টিকের একটি টেস্ট টিউবের সবুজ হাইপার রাখা ছিল। সবুজ হাইপার হাতে নিতে এটার হাত দুটো দ্রুত কাঁপতে লাগলো। সে আসলে কি করবে বুঝতেই পারছে না। সবুজ হাইপার খুঁজে পাওয়ার কথা শুনে ইলিরও একই অবস্থা হলো। নিজেই দেখতে এলো সবুজ হাইপার, কিন্তু কেন যেন হাত দিয়ে ধরতে সাহস পেল না, বরং সে গিয়ে চা নিয়ে এলো। বিগো অবশ্য চা খেতে পারলো না, তার কাছে চায়ের স্বাদটা মজার মনে হয়নি। সে পাউরুটি আর জেলি খেয়ে নিল, তারপর পাউরুটির মধ্যে জেলি মেখে খুব মজা করে খেতে লাগলো। তার কাছে স্বাদটা এত ভালো লাগলো যে নিজে থেকেই বলল, তোমরা যদি কখনো আমার গ্রাম গৃতিতে বেড়াতে যাও তাহলে আমার জন্য পাউরুটি আর জেলি নিয়ে যাবে। ইলি হেসে দিয়ে বলল, ঠিক আছে, তোমার জন্য অনেক অনেক পাউরুটি আর জেলি নিয়ে যাব। পারলে বেশি করে নেবে, আমি গ্রামের সবাইকে খাওয়াতে চাই। আমার বিশ্বাস খাবারটা সবাই পছন্দ হবে। খুব ভালো হতো তোমরা যদি শহরে যেতে পারতে, তাহলে তোমরা অনেক পাউরুটি আর জেলি কিনতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে যেতে পারতাম। তুমি মন খারাপ করো না, এখানে অনেক পাউরুটি আর জেলি আছে, তুমি যত খুশি নিয়ে যেতে পারো। খুব বেশি পরিমাণ দরকার নেই, আপাতত অল্প দিলেই হবে, পরে তোমরা যখন যাবে তখন বেশি পরিমাণ নিয়ে যাবে। ঠিক আছে, তুমি কি এখনই চলে যাওয়ার পরিকল্পনা করছো? আমাকে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে থাকবো, তা না হলে চলে যাব। অবশ্য যাওয়ার আগে একটা জিনিস দেখে যেতে চাই। কি জিনিস? ওই যে বড় একটা বাক্সের মতো কি যেন বলো ওইটাকে। ওটা তো টেলিভিশন। টেলিভিশন দেখতে চাই। ও আচ্ছা, দেখো দেখো। একটু টেলিভিশনটা চালাতে চেষ্টা করলো, কিন্তু কেন যেন চললো না। শেষে সে বলল, তোমাকে আর একটা নতুন জিনিস দেই, তোমার ভালো লাগবে। কি জিনিস? একটা মোবাইল ফোন, এই নাও। ভিগো মোবাইল ফোনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলো, মোবাইল ফোনের কোনো ব্যবহারই সে খুঁজে পেল না। শেষে একপাশে পড়ে থাকা বড় একটা টর্চ লাইট তার পছন্দ হলো। টর্চ লাইটটা কয়েকবার জ্বালিয়ে বন্ধ করে সে বলল, ওই আলো কখনো শেষ হবে না তো? উত্তরে ইটো বলল, না, হবে না, এটা সোলার এনার্জিতে চলে। তুমি দিনের বেলা এটার ব্যাটারি বের করে রোদে রেখে দিলে সূর্য থেকে চার্জ দিতে হবে, তখন তুমি এক নাগাড়ে 7 দিন ব্যবহার করতে পারবে। দারুণ তো, রাতে মনে হচ্ছে আলো আরো বেশি হবে, আরো দূরে যাবে। হ্যাঁ, অনেক দূরে যাবে। আমি এখন আমার গ্রামে চলে যাব। অন্ধকার রাতে সন্ধ্যার পর আমি গৃতি পাহাড়ের চূড়ায় এই আলো ফেলবো। তোমরা পশ্চিম দিকে তাকালে আলো দেখতে পাবে, তখন বুঝবে আলোটা আমি ফেলেছি। আগামীকাল রাতে অন্ধকার কিংবা আলো থাকুক, আমি আলো ফেলবো। এটা তোমাদের বোঝানোর জন্য যে আমি সুস্থ মতো আমার গ্রামে পৌঁছেছি। ব্যাপারটা খুবই চমৎকার হবে। তা হবে, কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে না, সামনে অনেক বড় বড় গাছ, তোমাদের উঁচু জায়গায় উঠতে হবে। পাশে একটা পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির উপর উঠে যাব। এখানে গিয়ে তারপর আমরা আলো দেখব। চমৎকার, আমি আলো ফেললে তোমরাও আলো ফেলবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। এলি অভিভূত হয়ে বলল, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। তোমাদের সঙ্গে কয়েকদিন থেকে আমার বুদ্ধি বেড়েই গেছে, আগে তো বুদ্ধি ছিল না। আমার বিশ্বাস তোমাদের সঙ্গে আরো কিছুদিন থাকলে আমার বুদ্ধি আরো বাড়তো। আপাতত গ্রামে যাই, সুযোগ পেলে আবার আসবো, তখন কয়েকদিন থেকে যাব। তুমি যখন খুশি তখন চলে আসবে, মনে করবে এটা তোমার দ্বিতীয় বাড়ি। তোমাকে বলতে হবে না এলি, আমি আসবো, বারবার আসবো। এখন তাহলে যাই। একটু দাঁড়াও। এলি ভিতরে গিয়ে একটা ব্যাগে অনেক পাউরুটির জেলি নিয়ে এলো। পরিমাণ বেশি হওয়ায় কিছু কিছু পাউরুটির জেলি বিগো বের করে রাখলো। আর একটা জিনিস নিল সে, সেটি হলো একটি রঙিন ছাতা। ছাতা দারুণ পছন্দ হলো বিগোর। এলি আবার মজার একটা কাজ করল,
মোবাইল ফোন দিয়ে বিগোর একটা ছবি তুলো। ছবিটা মোবাইল ফোনের হোম স্ক্রিনে সেট করে বিগোকে দিল। এখন ফোনের ডিসপ্লে স্ক্রিনে সব সময় ছবিটা দেখা যাবে। ছবিটা দেখে বিগো এত আনন্দিত হলো যে অপছন্দের মোবাইল ফোনটাও তার পছন্দ হয়ে গেল। এরপর ইলি বিগোকে বোঝাতে চেষ্টা করলো কিভাবে মোবাইল ফোন চালাতে হয়, কিন্তু সে সেদিকে মোটেও মনোযোগী হলো না। তার মনোযোগের মূল কেন্দ্র মোবাইল ফোনের উপর, তার ছবি, রঙিন ছাতা, টর্চ লাইট, পাউরুটি আর জেলি। এইসব নিয়ে হাঁটতে হাঁটতে বিগো যখন বনের মধ্যে হারিয়ে গেল, তখন ইটো আর ইলি দুজনেই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। শুরু হয়েছে ইটো আর ইলির নতুন জীবন। এর মধ্যে একদিন পার হয়েছে। খুব একটা কথা হচ্ছে না তাদের মধ্যে। কথা বলার মতো তেমন কিছু নেইও। খাওয়া দাওয়া শেষে যে যার কক্ষে চলে যায়। তারপর টেলিভিশন দেখে কিংবা অলস সময় কাটায়। টেলিভিশনটা বিগোর সামনে না চললেও পরে একা একাই ঠিক হয়ে গেছে। টেলিভিশনে প্রফেসর শিউটনের মৃত্যু সংবাদটা গত 2 দিন ধরে শিরোনাম হয়ে আছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে শিম্পাঞ্জির আক্রমণে প্রফেসর শিল্টনের মৃত্যু হয়েছে, কিন্তু কেন এবং কি জন্য শিম্পাঞ্জি আক্রমণ করেছে সেটা পুলিশ এখনো বের করতে পারেনি। সন্ধ্যার পর ইটো আর ইলি পানির ট্যাঙ্কির ওপর এলো। তাদের উদ্দেশ্য টর্চ লাইট ব্যবহার করে পশ্চিমের পাহাড়ের দিকে আলো ফেলা। বিগোর সঙ্গে তাদের এরকমই কথা হয়েছিল। পানির ট্যাঙ্কির উপরে উঠেই দেখে বিগো আগে থেকেই আলো জ্বেলে রেখেছে। অনেক দূরে হলেও শক্তিশালী আলোর কারণে এত দূর থেকে আলোর ছটা দেখা যাচ্ছে। ইটো তার টর্চ লাইট জ্বালালে বিগো তার আলোটা বেশ দ্রুত নাড়তে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা ইলি বলল, বিগো বোধ হয় খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। এখন সে আরো দ্রুত আলোটা নাড়ছে। তুমিও দ্রুত এদিক ওদিক করতে থাকো। একটু আলোটা এদিক ওদিক নাড়াতেই বিগো আগের মতো আলো নাড়াতে থাকলো। তারপর এক সময় আলোটা নিভিয়ে ফেললো। একটু পর আবার জ্বাললো। এভাবে আলো জ্বালানো আর নিভানোটা চলতেই থাকলো। এটাও এরকম কিছুক্ষণ করলো। বিগো তার গ্রামে সুস্থ মতো পৌঁছেছে বুঝতে পেরে ইটো ইলি দুজনেরই ভালো লাগছে। ইলি বলল, বিগো তার নিজের ঠিকানা ফিরে পেল, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের ঠিকানা কি হবে? এটা কোনো উত্তর দিল না। সারাটা জীবন কি আমরা এখানেই থাকবো? এটা ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে হয় না। তাহলে হয়তো আমরা একদিন আবার মানুষ হয়ে শহরে ফিরে যেতে পারবো। কিভাবে? আমি জানি না। তাহলে বললে যে প্রকৃতিতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, এগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। কি রকম? এই যেমন ধরো আমাদের মানুষ থেকে শিম্পাঞ্জি হওয়ার বিষয়টা, এরকম ঘটনা কেউ কল্পনাও করতে পারতো না, অথচ ঘটেছে। এবং শুধু তুমি আর আমিই জানি। বাইরের কাউকে বললে সে বিশ্বাসও করবে না। অবশ্য আমাদের কথা সাধারণ মানুষ বুঝবেও না, কারণ আমাদের উচ্চারণ এখন আর মানুষের মতো নয়। হয়তো এরকম আরেকটা ঘটনার মাধ্যমে আমরা শিম্পাঞ্জি থেকে মানুষ হয়ে যাব। সেদিনই অপেক্ষায় থাকবো আমরা। সেই দিনটা কতদিন, কত বছর পরে? একটু বুকের মধ্যে আটকে রাখা বাতাসটা ছেড়ে দিল। তারপর বলল, আমি জানি না ইলি, 7 দিনও হতে পারে, আবার 70 বছরও হতে পারে। এরকম অনিশ্চয়তা নিয়ে আমরা বাঁচবো কিভাবে? সময় তো কাটতে চাইবে না, একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। আমি বুঝতে পারছি। আমরা কি আমাদের জীবনে একটা ডায়েরি লিখতে পারি না? তাতে আর কতটুকু সময় পার হবে? আর তাছাড়া তাছাড়া কি? আমি এখন লিখতে পারি না। কি বলছো? গত রাতে তারিখ লিখতে গিয়ে দেখেছি অক্ষরগুলো ঠিক মতো লিখতে পারছি না, হাত কাঁপছিল। যখন লিখতে চেষ্টা করছিলাম অক্ষরগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। অনেক চেষ্টার পরও একটা অক্ষর লিখতে পারিনি। তুমি কি লিখতে চেষ্টা করেছো? না, করিনি। তোমার কথা শুনে তো আমার ভয় লাগছে। বিষয়টা ভয়েরই।
এভাবে কিছুদিন থাকলে আমরা তো হতাশায় মরে যাব। আমার নিজের মধ্যে এখন মারাত্মক হতাশা সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে আত্মহত্যা করি। না এলি না, এভাবে বলো না। যেহেতু আমরা মানুষ। এলি প্রায় কেঁদে উঠে বলল, না, আমরা মানুষ না, আমরা শিম্পাঞ্জি। মানুষ বলে দাবি করলেই কি আর মানুষ হওয়া যায়? মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের কিছুই এখন আমাদের মধ্যে নেই। আমাদের ডিএনএর গঠন পাল্টে গেছে আমাদের চেহারা, অভ্যন্তরীণ গঠন, সবকিছু। আমরা নিজেদের আর কিভাবে মানুষ বলে দাবি করব? এটা কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই সে চুপ হয়ে থাকলো। এলি বলেই চলল, কাজে আমরা এখন থেকে নিজেদের আর মানুষ বলে দাবি করতে পারবো না। আমরা শিম্পাঞ্জি। জীবনে আনন্দ পেতে হলে আমাদের জীবনটাকে শিম্পাঞ্জির মতো করেই উপভোগ করতে হবে, মানুষের মতো নয়। আমি বুঝতে পারছি ইলি, এখন তাহলে আমরা কি করব? ইলি চোখ মুছে পড়ল, আমি জানি না, কিছুই জানি না। আমার আর কিছু ভালো লাগছে না। আমি মনে হয় সত্যি সত্যি। গবেষণাগারের বাইরে গাড়ির আলো দেখে ইলি থেমে গেল। দুটো পুলিশের গাড়ির ভেতরে প্রবেশ করছে। গাড়ি থেকে নেমে একজন পুলিশ চিৎকার করে উঠে বলল, ওই যে পানি ট্যাঙ্কির উপর দুটো শিম্পাঞ্জি, সম্ভবত ওরাই প্রফেসর শিউটনকে হত্যা করেছে। ধরো ওদের, ধরো। এর মধ্যে ইটো আর ইলি পানি ট্যাঙ্কির উপর থেকে নিচে নামতে পেরেছে। পুলিশদের ধরো ধরো কথা শুনে আর দাঁড়ালো না তারা, এক দৌড়ে গবেষণাগারের পেছনে চলে গেল। এখন বাঁচতে হলে তাদের বনের মধ্যে প্রবেশ করতে হবে, কিন্তু বনের দিকে দৌড় দিলে পুলিশ তাদের দেখে ফেলবে। এই ভয়ে ইলি খুবই আতঙ্কিত হয়ে পড়ল। কাপা কণ্ঠে বলল, এখন কি করবে ইটো? পুলিশ ধরতে পারলে আমাদের হত্যা করবে। পুলিশ আমাদের ধরতে পারবে না। কেন পারবে না? ওরা এপাশে এলো বলে আমাদের এখনই দেখে ফেলবে। যাতে না দেখে সেই ব্যবস্থাই করছি। এ কথা বলে ইটো সামনের দিকে ছুটতে শুরু করলো। তার পেছন পেছন ছুটছে ইলি। তারা মানুষের মতো দ্রুত দৌড়াতে পারছে না, কারণ শিম্পাঞ্জি হওয়ার কারণে তাদের 4 হাত পায়ে দৌড়াতে হচ্ছে। শরীরও খানিকটা কুঁজো হয়ে গেছে। শিম্পাঞ্জিদের দৌড়ের গতি মানুষের থেকে কম, এজন্য তারা আপ্রাণ চেষ্টা করেও দ্রুত এগোতে পারছে না। তবে শেষ পর্যন্ত ইটো যে পরিকল্পনা করেছিল সেটা করতে পারল। গবেষণাগারে ইলেকট্রনিক লাইটের মেইন সুইচটা বন্ধ করে দিতে পারলো। তাতে চারপাশটা একেবারে অন্ধকার হয়ে গেল। আর এই সুযোগে তারা দৌড়ে বনের মধ্যে প্রবেশ করলো। পুলিশ ঠিক পরের মুহূর্তে গবেষণাগারের পেছনে চলে এলো, কিন্তু অন্ধকারের জন্য তারা কিছুই দেখতে পেল না। সঙ্গের টর্চ এদিক ওদিক মেরে তারা খুঁজতে চেষ্টা করলো শিম্পাঞ্জি দুটোকে, কিন্তু কোথাও তাদের হদিস পেল না। শেষে একজন পুলিশ বিরক্ত হয়ে বলল, শিম্পাঞ্জি পেছনে ছুটে লাভ নেই, চলো এসো। অন্য একজন বলল, না, ওরাই প্রফেসরকে হত্যা করেছে, আমরা ওদের অ্যারেস্ট করবই, এটা আমাদের দায়িত্ব। ওদের অ্যারেস্ট করে লাভ হবে না, আমাদের আইনে শিম্পাঞ্জি বিচারের কোনো ব্যবস্থা নেই, ওরা পশু, ওরা নির্বোধ। তা অবশ্য তুমি ঠিকই বলেছ, যাদের বিচারই হবে না তাদের ধরার জন্য জঙ্গলে ঢুকে লাভ কি? তবে আমি কিন্তু সামনে পেলে ওদের গুলি করে দেব। তা দিও। এরপর পুলিশরা সবাই বাড়ির সামনের দিকে চলে গেল। এতক্ষণ বনের মধ্যে বড় একটা গাছের আড়ালে বসে কথাগুলো শুনছিল ইটো আর ইলি। হাঁপিয়ে ওঠার কারণে তাদের খুব বেশি দূরে যেতে পারেনি। পুলিশেরা খানিকটা এগিয়ে এলেই তাদের দেখতে পেত। এ যাত্রায় তারা বেঁচে গেল ঠিকই, কিন্তু ভয়ে তাদের আত্মা শুকিয়ে গেছে। ইটো নিজে থেকেই বলল, ইলি, মনে হচ্ছে এই গবেষণাগারটা আমাদের জন্য নিরাপদ হবে না। আমারও সেরকম মনে হচ্ছে। আজ পুলিশ আসবে, কাল অন্য মানুষ আসবে, তাছাড়া খাবারও বেশি দিন থাকবে না, তখন আমরা কি খাবো? এজন্য এখন থেকে আমাদের বিকল্প একটা ব্যবস্থা রাখতে হবে। কি বিকল্প ব্যবস্থা? আমরা কি বিগড় গ্রাম গ্রিটিতে চলে যেতে পারি না? ওখানে অন্তত আমরা নিরাপদ থাকবো। এটা তো আমাদের পরিকল্পনা আছেই। সেক্ষেত্রে আমরা আগেই চলে যেতে পারি। আমাদের মনে হয় আরো খানিকটা ভাবতে হবে।
আপাতত রাতটা কাটাই, সকালে নতুন করে ভাববো। আচ্ছা, ঠিক আছে। ইটু আর এলি মাঝরাতে আবার গবেষণাগারে প্রবেশ করলো। তবে তাদের মনে যতটুকু শান্তি ছিল সেটুকুও শেষ হয়ে গেছে। তারা বুঝতে পারছে তাদের সামনের দিনগুলো হবে অত্যন্ত বিভীষিকাময়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ইটো হাত মুখ ধুতে বেসিনে গেল। বেসিনের সামনে একটা আয়না ছিল। আয়নার দিকে তাকাতেই তার মনটা খারাপ হয়ে গেল। নিজের চেহারার এখন হুবহু শিম্পাঞ্জির মতো। সামনের মাড়িটা পর্যন্ত কেমন যেন উঁচু হয়ে আছে। চোখ দুটো খানিকটা ভেতরে ঢুকে গেছে। চোয়ালটা যেন একটু বিস্তৃত হয়েছে। শিম্পাঞ্জিতে রূপান্তরিত হওয়ার পর থেকে কখনোই সে আয়না নিজেকে এতটা সময় ধরে দেখেনি। বেশ কয়েকবার তার মনে হয়েছে নিজেকে সে দীর্ঘক্ষণ আয়নায় দেখবে, কিন্তু সাহস পায়নি। কারণ মানুষ কখনই নিজেকে শিম্পাঞ্জির চেহারায় দেখতে চায় না। ইটো আয়না থেকে চোখ ফিরিয়ে নিল। তার এখন কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে জীবনের সবচেয়ে দুর্বিষহ দিনগুলো সে অতিবাহিত করছে। তার আর ইনি নিরাপদ একটু থাকার জায়গা পর্যন্ত নেই। খাওয়া দাওয়া আগা মাথা নেই। নেই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা। একেবারে অনিশ্চয়তায় ভরা আশাহীন জীবন তাদের। এভাবে বেঁচে থাকা যায় না। এর থেকে যে মৃত্যু অনেক ভালো, এই বিশ্বাসটাই কেন যেন ধীরে ধীরে তার মধ্যে প্রগাঢ় হচ্ছে। ইটো যখন এরকম ভাবছে তখন হঠাৎই ইলির ইটো ইটো চিৎকার শুনতে পেল। ইটো মুহূর্তের মধ্যে ছুটে গেল ইলির কক্ষে। ইলি বিছানার ওপর বসে হাতের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতে ইলি বলল, ইটো সবুজ হাইপারের কাজ করতে শুরু করেছে। ইটো চোখ বড় বড় করে বলল, কি বলছো? হ্যাঁ, এই যে দেখো, আমার বাম হাতে কোণের আঙুলটা মানুষের আঙুলে রূপান্তরিত হয়েছে। কই দেখি দেখি। আগ্রহ নিয়ে তাকালো ইটো। সত্যিই দেখলো ইলির বাম হাতের কোণে আঙুলটা হুবহু আগের রূপ নিয়েছে। আঙুলটা দেখতে যে কেউ বুঝবে এটা মানুষের আঙুল। ইটো নিজের বিস্ময় ধরে রাখতে না পেরে বলল, ইলি, এই তো অবিশ্বাস্য। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না হওয়াই কথা, কিভাবে সম্ভব হলো এটা? আমি জানি না। রাতে কিছু টেরও পাইনি। সকালে ঘুম থেকে উঠে কোণে আঙুলে হালকা একটা চিনচিন ব্যথা অনুভব করছিলাম। তাকিয়ে দেখি ওটা মানুষের আঙুলে পরিণত হয়েছে। আমার যে কি আনন্দ লাগছে, এটা তোমাকে বোঝাতে পারবো না। এটো এবার তার নিজের হাতের দিকে তাকালো। তার আঙুলগুলোতে কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছে। ইটো কিছুটা আশাহত হলেও তা প্রকাশ করলো না, বরং উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমারও দারুণ ভালো লাগছে। আমরা আবার মানুষ হতে চলেছি। হ্যাঁ, সত্যি তাই। তোমার কি মনে হয় আমাদের মানুষ হতে কতদিন লাগবে? আমি ঠিক বলতে পারছি না। আমার বিশ্বাস খুব বেশি সময় লাগবে না। খুব বেশি সময় না লাগলেই ভালো। দ্রুত আমরা শহরে গিয়ে আমাদের জীবন শুরু করতে পারবো। শহরে যাবে কেন? তুমি না বলেছিলে তোমাদের ছোট্ট গ্রামে যাবে? হ্যাঁ, তা তো যাবই। ইলি মাথা ঝাঁকিয়ে বলল, আমিও কিন্তু তোমার সঙ্গে যাব। তুমি যাবে আমার সঙ্গে? অবশ্যই যাব, আমি আগেও তোমাকে বলেছি। সেটা ছিল শিম্পাঞ্জি হওয়ার আগের কথা। তখন আমরা মানুষ ছিলাম। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আমি তুমি শিম্পাঞ্জিতে রূপান্তরিত হয়েছি। আর এই রূপান্তরের জন্য বিশেষ করে তোমার বিষয়ে আমি নিজেকে সবসময় দোষী মনে করি। তুমি বারবার পুরনো কথা টেনে আনো। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার কোনো দোষ নেই। তুমি নিজেও পরিস্থিতির শিকার। কাজে সব কিছু ভুলে গিয়ে আমরা আবার নতুন জীবন শুরু করব। তোমার ছোট্ট সুন্দর গ্রামে গিয়ে একটা সুপার স্টোর দেবে। তুমি রাজি তো? অবশ্যই রাজি। সারাদিনে এরকম আরো অনেক কথা হতে থাকলো ইটু আর ইলির মধ্যে। তারা ভবিষ্যৎ নিয়ে চমৎকার সব পরিকল্পনা করলো। ইটু লক্ষ্য করেছে কথা বলার ফাঁকে ফাঁকে ইলি কিছুক্ষণ পর পরই নিজের হাতের দিকে তাকাচ্ছিল। এই তাকানোর উদ্দেশ্যটা সে বুঝতে পেরেছে। প্রত্যেকবারই ইলি আশা করছিল তার শরীরের আরো কিছু অংশ মানুষের অংশে রূপান্তরিত হবে। কিন্তু রাত পর্যন্ত তেমন কিছুই ঘটল না। তবে ইলির উৎসাহ মোটেও কমল না। সে বুঝতে পারল সম্পূর্ণ প্রক্রিয়াটা ধীর এবং সম্পূর্ণ হতে বেশ সময় লাগবে। এর জন্য অবশ্য মানসিকভাবে প্রস্তুত সে। পরের দিন সকালে ইলি বেশ মর্মাহত হলো।
শরীর নতুন কোনো পরিবর্তন নেই। সে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর পরীক্ষা করলো। চোখে পড়ার মতো তেমন কিছুই দেখলো না। এতে ত্রিভুব হতাশায় ডুবে গেল সে। ইটো এলে নিজে থেকেই বলল, আর কোনো পরিবর্তন হয়নি ইটো। আমার বিশ্বাস ধীরে ধীরে হবে। কেন যেন আজ আমার খুব খারাপ লাগছে। ধৈর্যের বাঁধ মানতে চাচ্ছে না। মনে হচ্ছে এখনই মানুষ হয়ে যাই। তুই মানুষ হলে পৃথিবীতে সবচেয়ে খুশি হতাম আমি। আর জীবন দিয়ে হলেও আজ যদি তোমাকে মানুষ বানানো সম্ভব হতো তাহলে আমি করতাম, কিন্তু কিছুই করার নেই। ইলি লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি জানি ইন্টু, আমি জানি। হাল ছেড়ে দিও না। প্রফেসর শিউটন অনেক বড় বিজ্ঞানী ছিলেন। ওনার গবেষণা ব্যর্থ হতে পারে না। আমার বিশ্বাস এর একটা ভালো ফল আসবেই। আমরা মানুষ হতেই পারবো। তোমার মানসিক শক্তি দেখে বিস্মিত হচ্ছি, কারণ আমি আশার আলো দেখতে পাচ্ছি। তোমার হাতের কোণে আঙ্গুল আমাকে আশার আলো দেখিয়েছে। আগে তো ছিলাম সম্পূর্ণ অন্ধকারে, এখন কিছুটা হলেও আলো পেয়েছি। হয়তো এই আলোই একদিন আমাকে জীবনের সম্পূর্ণ আলোকিত করবে। ইটোর আসার কথাগুলো বেশ ভালো লাগলো এলে। নিজেই চা তৈরি করে আনলো ইটোর জন্য। তারপর আবার দুজন আলো, আশা আর ভবিষ্যতের কথা বলতে বলতে দিন কাটিয়ে দিল। এর পরের দিন সকালটা নিয়ে তারা বেশ সংশয় ছিল, তবে এবার তারা আশাহত হলো না। ইটোর বাম হাতের কোণে আঙুলটা মানুষের আঙুলে রূপান্তরিত হয়েছে। তাতে কি যে উৎফুল্ল তারা! পরিস্থিতি এমন হলো যে এক পর্যায়ে তারা প্রফেসর শিউটনের নিষ্ঠুরতার কথা ভুলে গিয়ে তারা প্রশংসা করতে শুরু করলো। এর প্রসঙ্গে ইনি বলল, প্রফেসর শিউটনের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। একটু সায় দিয়ে বলল, তা ছিল না। উনি চাচ্ছিলেন মানুষকে উপকার করতে। হ্যাঁ তাই। তার গবেষণা তো অনেক কাজেই লেগেছে। হ্যাঁ লেগেছে। নিউলার রোগের ভ্যাকসিন তৈরিতে তার অবদান ছিল অসামান্য। এই ধরনের বিজ্ঞানী আছেন বলে পৃথিবী আজ এত সুন্দর। তা তো অবশ্যই। তাদের গবেষণার কথা আমরা কোনোদিনও অস্বীকার করতে পারবো না, তবে আমাদের ওপর তার গবেষণা করা ঠিক হয়নি। ইলি মাথা নেড়ে বলল, আমি একমত। তবে এটাও সত্য, তার আর কোনো বিকল্প ছিল না। জানি না বিকল্প ছিল কি ছিল না, তবে আমি মনে হয় তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। যদি আবার সম্পূর্ণ মানুষ হতে পারো তাও ক্ষমা করবে না? সেক্ষেত্রে ভেবে দেখব, তবে আপাতত না। আমার থেকে দেখি ওনার উপর তোমার রাগই বেশি। একটু বেশ রাগের সঙ্গে বলল, রাগ হবে না কেন? আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে, আমাকে একটা পশু বানিয়ে রেখেছেন, তাই না? আমি তোমার সঙ্গে একমত, তবে আমি এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। বরং চলো ভবিষ্যৎ নিয়ে কথা বলি। অর্থাৎ আমরা মানুষ হলে আবার কিভাবে কি করব সেই কথা, সেই আলোচনা। ওই আলোচনাগুলো করতে আমার বেশ ভালো লাগে। আজ ইটোর হাত দেখার রোগ সৃষ্টি হয়েছে। একটু পরপর সে বাম হাত দেখছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না শরীরে। এভাবে সারাটা দিন সে এরকম আশা নিরাশার মধ্যে দিয়ে কাটানো। এই আশা নিরাশে এক নাগারে 7 দিন পর্যন্ত চলল। 7 দিনে তাদের শরীর আর কোনো অংশই রূপান্তর ঘটল না। মানসিকভাবে তারা দুজনে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ল। এদিকে স্ট্রোকের খাবার শেষ হয়ে যাওয়ায় নতুন এক সমস্যায় পড়ল তারা। ইটো আগে প্রতি সপ্তাহে শহরে গিয়ে খাবার কিনে আনতো, এখন সেই উপায়ও নেই। গবেষণাগারের চারপাশে অনেক ফল গাছ আছে, কিন্তু সব গাছে ফল নেই। আবার যেগুলোতে আছে সেগুলোর অধিকাংশই খাওয়ার উপযুক্ত হয়নি, আরো সময় লাগবে। এর বিপর্যয়ের মধ্যে বিকেলে নেমে এলো মহাবিপর্যয়। 3 জন মানুষ এসে উপস্থিত হলো গবেষণাগারে। তাদের কথোপকথন থেকে ইটো আর ইলি জানতে পারলো তারা গবেষণাগারটি ভাড়া নিয়েছে, তবে তারা এখানে গবেষণা করবে না। পরের দিন থেকে বনের কাঠ সংগ্রহ করে সেগুলো চেরাই করবে। বিষয়টা জানার পর ইটো আর ইলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন তারা কি করবে? আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।